যার বিয়া তার নাম নাই, পাড়াপড়শির ঘুম নাই। আজকে দিনের জন্যই হয়তো এই প্রবাদটা বলা হয়েছিল। অরণ্য হাত উঁচু করে বলল, ওই তো এসে গেছে। নূর ওরা সকলে সেদিকে তাকালো। আহাদের পাশে মাহতাবকে দেখে বুকটা ধক করে উঠল তিলোত্তমার। না চাইতো মানুষটার প্রতি ভালো লাগা কাজ করে তার। কেন ভালো লাগে জানা নেই তার। চন্দ্র ক্ষিপ্ত হয়ে বলল, তোর গার্লফ্রেন্ডের বিয়ে হচ্ছে নাকি আমাদের? শালা রাস্তায় ৮ ঘন্টা যাবৎ বসে আছে, এতগুলো মেয়ের সাথে তার খেলা আছে? শ্রেয়ার বাবা এমন হিটলার প্রজাতির কেন? আমাদের পেছনে লোক লাগিয়ে রেখেছিল, অনেক কষ্টে পেছন ছাড়িয়েছি, এজন্যই আসতে এত দেরি হলো। চন্দ্র আহাদের মাথায় এক চাটি মেরে বলল, প্রেমের আগে মেয়ের বাবা কেমন তা দেখে নিতে পারিসনি? ইডিয়েট একটা। এখন প্ল্যান মতো যে যার কাজে লেগে পড়। অন্যদিকে শুভ্রতার দিকে চেয়ে আছে নূরসহ পুরো বন্ধু মহল। শুভ্রতা ভুরু নাচেতেই নূর বলল, তুই না আসবি না, এখন যাচ্ছিস কেন? বিয়ের দাওয়াত খেতে যাচ্ছি। সত্যি? না। আচ্ছা, তোরা বাড়িতে কি বললি রে? শ্রেয়াকে পালিয়ে বিয়ে করতে সাহায্য করতে যাচ্ছি। শুভ্রতা নিলিপ্ত নিঃসংকোচ জবাবে নূর চমকিত দৃষ্টিতে চেয়ে বলল, হোয়াট? সত্যি এটা বলেছিস? তোদের মিথ্যে কেন বলতে যাব? আমি সন্ধ্যায় বিয়ের অনুষ্ঠানে যাচ্ছি, তা শুনেই আমার বাবার হার্ট অ্যাটাক করার উপক্রম। বিয়ের কনেকে পালাতে সাহায্য করতে যাচ্ছি বললে ইতিমধ্যে বেচারা পটল তুলতো, আর তোর বাবা রাজি হয়ে গেল। আমার বাবা মা তো সব সময় বলে, বড় হয়েছে এখন, কি করবে আর কি করবে না তার বুঝ হয়েছে তোমার। ভুল করলে তার থেকে শিক্ষা গ্রহণ করবে, আর ঠিক করলে মন জুড়ে এক প্রশান্তির ছোঁয়া পাবে। আমি যাই করি বাবা অধিকাংশ সময় বাধা দেন না। কিছুক্ষণ চুপ থেকে শুভ্রতা চেঁচিয়ে বলল, ওয়েট আ মিনিট, তোরা কি বাড়িতে মিথ্যে বলেছিস? না তো, মিথ্যে কেন বলবো? বান্ধবীর বিয়েতেই তো যাচ্ছি। হ্যাঁ, নাও আই গট ইট। বিয়ের সালামি হাতিয়ে নেয়ার ধান্দা, তাই না? বাটপার। না থেমে শুভ্রতা চোখ পিটপিট করে বলল, দেখেছিস, এতগুলো বাটপারের মধ্যে আমি এক অবলা ভদ্র সুশীল শান্ত মেয়ে। বেশি কথা বললে তোকে দুটো লাথি মেরে এখান থেকে বিদায় করব। এমনি আজ সকাল সকাল মেজাজ খারাপ করে দিয়েছিস। নূরের কথায় শুভ্রতা চোখ ছোট করে তাকালো। হঠাৎই হনহন করে চলে যেতে লাগলো। গম্ভীর কণ্ঠে বলল, এমনি চলে যাচ্ছি তবে। নূর হা করে চেয়ে রইল শুভ্রতার যাওয়ার দিকে। এই মেয়ের মতিগতি বুঝে না সে। এই হাসছে তো এই রেগে গেল। নূর দৌড়ে গিয়ে ওর হাত টেনে ধরলো। আরে কচু, ফাইজলামি করছি, এত রেগে যাচ্ছিস কেন? শুভ্রতা হেসে উঠতে নূর কপাল কুঁচকে তাকালো। মানে শুভ্রতা রাগ করেনি, শুধু রাগের অভিনয় করেছে। শুভ্রতা হাসি রেশ আরেকটু বাড়িয়ে বলল, তোকে বোকা বানাতে হ্যাব্বি মজা লাগে রে ঝাড়বাতি। তোমাদের মারামারি শেষ হলো? হলে চলো দ্রুত, নয়তো আহাত বেচারার বউয়ের বিয়ে হয়ে যাবে। শ্রেয়ার বাড়িতে ঢুকে চারিদিক ঘুরে ঘুরে দেখতে লাগলো তিলোত্তমা আর মাহতাব। হঠাৎ কাউকে দেখতেই এক লাফে মাহতাবের পেছনে গিয়ে লুকালো তিলোত্তমা। এভাবে শার্ট খামচে ধরে মাহতাব থমকালো, হক জগালো। কি হয়েছে? তিলোত্তমা সামনের দিকে ইশারা করতেই ভীতু স্বরে জবাব দিল, বাবা। তিলোত্তমা ইশারা অনুযায়ী সেদিকে তাকালো মাহতাব। ফিক করে হেসে বলল, ওই টাকলা লোকটা আপনার বাবা? তিলোত্তমার রাগী চাহনি উপেক্ষা করে তার বাবার দিকে চেয়ে থেকে আবারও বলল, কোন কোম্পানির তেল লাগায় আপনার বাবা? লাইটের আলোয় কেমন চকচক করছে দেখুন, সূর্যের আলোতে মনে হয় জীবন্ত টিউব লাইট মনে হবে। হুহা করে হেসে উঠল মাহতাব। তিলোত্তমার রাগান্বিত স্বরে বলল, আপনি কিন্তু আমার বাবাকে অপমান করছেন। না, মোটেও না, আমি তো আপনার বাবার টাকের প্রশংসা করছি। কি সুন্দর চিকচিক করছে দেখুন দেখুন। তিলোত্তমা বাবার থেকে দৃষ্টি সরিয়ে গাল ফুলিয়ে মাহতাবের দিকে তাকাতে মাহতাব হেসে বলল, এদিকে দাঁড়িয়ে কি বাবার হাতে ধরা খাওয়ার ইচ্ছে আছে? আমার সাথে দেখলে কিন্তু বাস ডাবল খাবেন। বলবে কোন ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছ। তাই তো। তিলোত্তমা দৌড়তে অন্যদিকে যেতে নিলে মাহতাব তার হাত ধরে বাইরের দিকে হাঁটা দিল। ফোন বের করে চন্দ্রকে বলল তারা আহাদের সাথে গাড়ির কাছেই থাকবে। তিলোত্তমা বাবা এখানে এসেছে শুনে চন্দ্র আর কিছুই বলেনি। শ্রেয়ার মাকে দেখে জোরপূর্বক হাসল শুভ্রতা আর নূর। শ্রেয়ার মায়ের মুখের হাসিটা বরাবরই হৃদয় ছুঁয়ে যায় তাদের, কিন্তু আজ এই হাসি উবে দিতে এসেছে সে ভাবতে কেমন এক খারাপ লাগা কাজ করলো শুভ্রতা আর নূরের মাঝে। শ্রেয়ার মায়ের সাথে কিছুক্ষণ কথা বলার পর তিনি শ্রেয়ার যে রুমে আছে সেই রুমটি দেখিয়ে দিল। অরণ্য আর চন্দ্র এতক্ষণ দূরেই দাঁড়িয়েছিল।
শ্রেয়ার মা ঘর দেখিয়ে দিলে তারও সে ঘরের দিকে চলে গেল। শুভ্রতা আর নূর শ্রেয়ার মায়ের থেকে বিদায় নিয়ে শ্রেয়ার ঘরের দিকে যাচ্ছিল। হঠাৎই চন্দ্র আর অরণ্য শ্রেয়ার ঘর থেকে ওদের কাছে দৌড়ে এলো। ওরা কিছু বলার আগে চন্দ্র শুভ্রতার হাত চেপে ধরল আর অরণ্য নূরের হাত। ওরা অবাক হয়ে তাকালো সেদিকে। চন্দ্র আর অরণ্যর দুজনের একজনেরও পাত্তা দিল না। শ্রেয়ার ঘরে ঢুকতেই দেখতে পেল শ্রেয়ার সাথে 6-7 জন মেয়ে সেখানে বসে আছে। নূর লক্ষ্য করলো চন্দ্র আর অরণ্য ঘরে ঢুকতেই ওদের চোখ মুখ কেমন খুশি খুশি ভাবছিল, কিন্তু ওকে আর শুভ্রতাকে দেখতেই যেন তাদের খুশি খুশি ভাবটা আর স্থায়ী হলো না। ব্যাপারটায় শুভ্রতার চোখে মুখে স্পষ্ট বিরক্তি ভাব থাকলেও নূর বেশি খুশি হয়েছে। শুভ্রতা বলল, ঘরে বসে থাকলেই হবে? এত সাজগোজ কি এভাবে ঘরে বসে থাকার জন্য করেছেন নাকি? ঘুরে ঘুরে ছবি তুলবেন না? কিছুক্ষণের মধ্যেই তো বরযাত্রী চলে আসবে, গেট ধরতে হবে তো নাকি? শুভ্রতার কথা শুনে মেয়েগুলোর মধ্যে একজন হতাশ কণ্ঠে বলল, ঠিক বলেছ আপু, কিন্তু খালামণি মানে শ্রেয়াপুর মা এখানে বসিয়ে রেখে গেল। বিয়ে বাড়িতে এভাবে বসিয়ে রাখার মানে হয় বলো তো? শুভ্রতা বাঁকা হেসে নূরের দিকে তাকালো, চোখে কৃত্রিম উদাসীন ভাব এনে বলল, তোমরা ঘুরো, সমস্যা নেই, আমরা আছি এখানে। আমরা ছিলাম না তাই তোমাদের বসিয়ে রেখেছিল, তোমরা এনজয় করো। মেয়েগুলো খুশি হয়ে চলে যেতে নূর দরজা বন্ধ করে দিল। শ্রেয়া উঠে এসে শুভ্রতাকে জড়িয়ে ধরে কেঁদে উঠতে শুভ্রতা কিছুটা অপ্রস্তুত হয়ে বলল, এক হাত শ্রেয়ার কাঁধে রেখে বলল, কান্নার সময় অনেক পাবে, আপাতত পালাই আগে। শ্রেয়া মাথা নেড়ে হ্যাঁ বুঝিয়ে বারান্দার দিকে এগিয়ে যেতেই চন্দ্র বাধা দেয়। সকলে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকাতেই চন্দ্র বলল, মেয়েকে এক কাপড়ে নিয়ে যাচ্ছি, বাবার বাড়ির কিছু আপাতত নিয়ে যাক তা আমরা চাই না। আপনি একদম সাধারণ একটা 3 পিস পরে আসুন, যান। শুভ্রতার দিকে তাকালে শুভ্রতাও যেতে বলল। শ্রেয়া জামা চেঞ্জ করতে করতে নূর ধপ করে বিছানায় বসে পড়ল। শ্রেয়ার মায়ের হাসি মাখা মুখখানা এখনো তার চোখে ভেসে উঠল। আদৌ কি তারা ঠিক করছে? অন্যদিকে চন্দ্র শুভ্রতার আরেকটু কাছে এগিয়ে এসে ফিসফিস করে বলল, পালিয়ে বিয়ে করার মজাই আলাদা, তাই না? চলো আমরাও বিয়ে করে নিই। শুভ্রতা চন্দ্রের দিকে কপাল কুঁচকে তাকালো। এই মানুষটা তার থেকেও কয়েকগুণ বেশি চঞ্চল স্বভাবের। শুভ্রতা মৃদু স্বরে বলল, হাতটা কি ছাড়বেন নাকি সারা জীবন এইভাবে ধরে রাখার ধান্দা করে বসে আছেন? তা পারলে মন্দ হতো না। কিছু বললেন? চন্দ্র মাথা নাড়ালো। শুভ্রতার হাত ছেড়ে দিয়ে বারান্দার দিকে চলে গেল। শ্রেয়াকে বারান্দা দিয়ে নামিয়ে দিয়ে নূররা দরজা দিয়ে বেরিয়ে এলো। সকলের থেকে লুকিয়ে শ্রেয়াতে নিয়ে গাড়ির কাছে যাওয়ার সময় চন্দ্র দাঁড়িয়ে বলল, এভাবে পালাতে ভালো লাগছে না। মানে? না ভাই আমার, ভালোই ভালোই চল, বাস খাওয়াস না দোস্ত। ভাইয়া নো, দৌড়ানি দেবে, ডোন্ট ডু ইট। মাহতাব এগিয়ে এসে বাধা দিতেই চন্দ্র ফিচেল হাসলো। ঘুরে দাঁড়িয়ে শ্রেয়ার বাবার লোকেদের দিকে তাকালো। তারা চন্দ্রদের থেকে বেশ অনেকটাই দূরে। চন্দ্র চিৎকার করে তাদের দৃষ্টি আকর্ষণ করে বলল, এই এই অন্ধমণ্ডলী, বিয়ের কন্যা নিয়ে গেলাম যে, তারা করবে না নাকি? চন্দ্রের এমন কাজে শুভ্রতা সহ তারা পুরো পল্টন অবাক। চন্দ্র শুভ্রতার হাতটা আরেকটু শক্ত করে ধরে দৌড় লাগালো। ইতিমধ্যেই অরণ্য নূরের হাত ধরে আর আহাদ শ্রেয়ার হাত ধরে দৌড় লাগিয়েছে। মাহতাব তো চন্দ্র ঘুরে দাঁড়ানোর সাথে সাথে গাড়ির দিকে দৌড় লাগিয়েছে। পেছনে শ্রেয়ার বাবার দলবল আর সামনে ওরা। ওদের দিকে মনে হচ্ছে এখানে রীতিমতো কপত কতপিদের দৌড় প্রতিযোগিতা চলছে। গাড়ি চলতে শুরু করতে নূর পেছনে ফিরে তাকালো। চন্দ্ররা চিৎকার করে বলছে, শাদি মুবারক। নূর দেখলো সকলের মুখেই বিশ্বজয়ের হাসি। নূর হাসলো। সে ঠিক করেছে কিনা ভুল করেছে তার জানা নেই। সে শুধু জানে সে কাউকে চিরকালের মতো কষ্ট পাওয়ার থেকে মুক্তি দিয়েছে। সে যদিও ভুল করে থাকে তবে আফসোস নেই, আক্ষেপ নেই। আহাদের বাসার সামনে গাড়ি থামতে নেমে দাঁড়ালো সবাই। বাড়িতে প্রবেশ করে রিদিতা ক্ষিপ্ত কণ্ঠে বলল, আপনারা শুভ্রতার কি মাথার তাড়ছে আহনাব ভাই? আরেকটু হলেই ধরা খেতাম। ওনাকে বলছিস বল, আমাকে কেন টানছিস? তুই নিজেও তো প্রায় সময় এমন উল্টাপাল্টা কাজ করিস। অকারণে নাম নিচ্ছিস যখন, চল এখন ধরে নিয়ে ওদের বাড়িতে দিয়ে আসি তোকে, তখন আবার নাম জপিস। শুভ্রতার কথাই দ্রুত নিজের হাত ছাড়িয়ে দূরে সরে দাঁড়ালো রিদিতা। মেকি হাসি দিয়ে বলল, রাগ করিস কেন? মজা করছিলাম। শুভ্রতা এক দীর্ঘশ্বাস ছাড়ল। মাহতাব
শাড়ি গহনা ভর্তি কয়েকটা ব্যাগ এনে তিলোত্তমার হাতে দিয়ে বলল শ্রেয়াকে সাজিয়ে দিতে। মেয়েরা সকলে শ্রেয়াকে সাজাতে নিয়ে গেল। শুভ্রতা আর নূর গেল না। শ্রেয়াকে বারান্দায় দিয়ে নামতে সাহায্য করার সময় রেলিংয়ের সুচালো কিছু দ্বারা হাত কেটে গেছে নূরের। এত ঝামেলার মধ্যে ফার্স্ট এইড করার সুযোগ না থাকায় অরণ্য যত্ন সহকারে তার হাতে রুমাল বেঁধে দিয়েছিল। আজ ফার্স্ট এইড বক্স এনে দিতেই অরণ্য ছৌ মেরে নিয়ে নিল। আহাদকে রেডি হতে বলে নিজে নূরের হাত ব্যান্ডেজ করতে বসল। অরণ্য খেয়াল করলো তার হাত কাঁপছে, তত্তর করে ঘাম বইছে। সে একজন ডাক্তার, অবশ্য রক্ত দেখে সে ভয় পাবে না। তবে আজ নূরের হাতের এই ছোট্ট ক্ষতটি ট্রিটমেন্ট করতেও তার হাত পা কাঁপছে। এর জন্য এক দুঃসাধ্য কাজ। অরণ্য জিভ নিয়ে ঠোঁট ভিজিয়ে নূরের দিকে তাকালো। নূর দাঁতে দাঁত চেপে বসে আছে। এক মুহূর্তের জন্য অরণ্যের মনে হলো ক্ষতটা নূর পায়নি, বরং অরণ্য পেয়েছে। চন্দ্র তাড়া দিয়ে বলল, ভাই একটা ব্যান্ডেজ করতেই মনে হচ্ছে অর্থ জনম পার করবি, জলদি কর। অরণ্যর বলতে ইচ্ছে হলো, ব্যথাটা তোর প্রেয়সী বলে বুঝতি। এই ক্ষতের চিকিৎসা করতে অর্ধ জনম লাগে নাকি পূর্ণ জনম লাগে? অরণ্য হতাশার শ্বাস ফেলে আবারও নূরের ক্ষতে ব্যান্ডেজ করায় মনোযোগ দিল। শুভ্রতা নূরের ব্যান্ডেজ করা হাতটি নিজের হাতে নিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতে দেখতে বলল, মিয়া বেবি তো রেডি হয়ে বসে আছে, এই কাজীটা কখন আসবে শুনি? চন্দ্র সোফায় শুয়ে পা দোলাতে দোলাতে বলল, টেক্সট করে বলেছে আসছে, একটু সময় লাগবে। ও আচ্ছা। নূর বসে শুভ্রতার কার্যকলাপ দেখতে লাগলো। তার হাত এখনও শুভ্রতার হাতের মুঠোয়। সে ঠোঁট কামড়ে নূরের ব্যান্ডেজ করা হাতটি ধরে মনোযোগ দিয়ে দেখছে। হঠাৎই শুভ্রতা এক আঙ্গুল দিয়ে নূরের ক্ষততে গুঁতো দিল। নূর আর্তনাদ করে এক ঝটকায় হাত ছাড়িয়ে নিতেই শুভ্রতা ফিক করে হেসে উঠল। নূরের আর্তনাদে সকলের দৃষ্টি তাদের দিকে স্থির হলো। নূর হাত ছাড়তে ছাড়তে ধমকে উঠে বলল, এমন করলি কেন? ফাজিল যেন কোথাকার। শুভ্রতা এবার সোজা হয়ে বসলো, ঠোঁট বাঁকিয়ে বলল, এটা তোর শাস্তি। নূর শুভ্রতার শাস্তির কারণ বুঝল না। মনে করার চেষ্টা করতে চাইল তার অপরাধকে, কিন্তু কিছুতেই কোনো ভুল মনে করতে পারল না। শুভ্রতা আবার বলল, বেখেয়ালিভাবে কাজ করিস, তাই তোর শাস্তি এটা। নূর ক্ষিপ্ত হয়ে কিছু বললেও শুভ্রতা সেদিকে পাত্তা না দিয়ে কানে ইয়ারফোন গুজে বসে রইল। কিছুক্ষণ বাদেই দুজন লোক বাড়িতে প্রবেশ করলো। এদের বেশভূষা দেখে সকলে বুঝতে পারল এদের মধ্যে একজন কাজী আর একজন শ্রান ভাই। শ্রানের মাথায় ব্যান্ডেজ করা দেখে অরণ্য আর আহাদ বিচলিত হয়ে জিজ্ঞেস করলো, সে কি মাথা ফাটালো কি করে? চন্দ্র সোফায় শোয়া থেকে উঠে আরাম করে বসে পড়ল। কিরে, বাড়িতে জেনে গেছে নাকি যে তুই পালাতে সাহায্য করেছিস? এই জন্য কি কেলানি খেয়ে এলে নাকি? পড়ে গিয়েছিলাম। ছোট এক জবাব দিয়ে সেন চুপ করে দাঁড়িয়ে রইল। অসম্ভব রাগ আর বিরক্তি নিয়ে শুভ্রতার দিকে চেয়ে আছে নূর, তিলোত্তমা, রূপা, হৃদিতা আর উপমা। কিন্তু তাদের রাগকে পাত্তা না দিয়ে শুভ্রতা ফুচকা খেয়েই চলেছে। আপাতত ফুচকার থেকে মনোযোগ সরালে যেন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে। শুভ্রতা আরেকটা ফুচকা মুখে দিয়ে আর চোখে নূরের দিকে তাকালো। চিবুতে চিবুতে বলল, নিজেদের ফুচকা রেখে আমার দিকে বেককলের মতো তাকিয়ে আছিস কেন? শুভ্রতার কথায় নূর ওরা যেন জ্বলে পুড়ে উঠল। মুহূর্তে চেহারায় ভর করল গম্ভীরতা, কপালে দেখা দিল সূক্ষ্ম ভাঁজ। ওদের অভিব্যক্তি পরিবর্তন হতে দেখো শুভ্রতা ভরকালো না, স্বভাব সুলভভাবেই ঠোঁট কামড়ে ফ্যাল করে চেয়ে রইল ওদের দিকে। নূর দাঁতে দাঁত চেপে বলল, তোর আংটিটা কাল শ্রেয়াকে দিয়েছিস কেন? শুভ্রতা কি ভেবে আবারও ফুচকা মুখে পুরে নিয়ে বলল, ওমা, বিয়েতে উপহার দিতে হয় না তাই দিয়েছি। তোর গায়ে আর কিছু ছিল না? আঙ্কেলের টাকার অভাব পড়েছে যে তোর টাকায় কেনা আংটিটাই দিতে হলো? শুভ্রতা ঠোঁট বাঁকিয়ে হাসলো। ফুচকার খালি প্লেটটা একটু দূরে সরিয়ে দিয়ে হাত ভাত নূরের দিকে তাকালো। চেয়ারে হেলান দিয়ে বলল, আমার আংটির জন্য তোদের এত আফসোস হচ্ছে কেন শুনি তো? আফসোস হবে না? নিজের টাকায় এই আংটি কিনবি বলে কতগুলো টিউশনি করেছিস তুই। আমাদের পর্যন্ত সময় দিতে পারতি না তখন। এত কষ্টের ফল এমনি দিয়ে দিলি? আমরা যে আড্ডা দেওয়ার জন্য কত ওয়েট করতাম, তোর থেকে বেশি কষ্ট তো আমরা করেছি। এটা আমাদের কষ্টের ফল হিসেবে ঘোষণা করা উচিত। এই আংটি ছাড়াও তোর কাছে আরও অনেক গহনা ছিল, তার থেকে একটি দিলেও হতো। এটা না দিলেও পারতি। আমাদের কত কষ্টের বিনিময়ে কেনা আংটি তুই এমনি এমনি দিতে পারলি? তোর কষ্ট হলো না? শুভ্রতা গালে হাত দিয়ে মনোযোগ সহকারে সব কথা শুনল। রূপার দিকে ঘাড় ঘুরিয়ে বলল,
তুই কিছু বলবি না? রূপা মুখ খুলতে নিলে সুব্রতা হাত বাড়িয়ে থামিয়ে দিয়ে বলল, থাক, আর কিছু বলা লাগবে না। এখন জবাব দিই। গহনা ছিল অবশ্যই, কিন্তু তা আমার টাকায় ছিল না, বাবার টাকায় ছিল। আমি চেয়েছিলাম আমার নিজের থেকে কিছু দিতে, আর রইল আমার কষ্টের ফল। এতে শুধু আংটি দিয়েছি, হাত তো দিইনি। এতে এত ক্ষেপে যাওয়ার কি আছে? কুল বাচ্চারা। তুই প্লিজ দেশ ছেড়ে উগান্ডা চলে যা। তুই দেশের জন্য কত বড় হুমকি তুই জানিস? সুব্রতা মাথা নাড়ালো। নূর কপাল কুঁচকে বলল, তোর মতো মানুষই দেশ দেউলিয়া করে বলবে? শুধু দেশেই তো দেউলিয়া হয়েছে, পৃথিবী তো আর দেউলিয়া হয়নি। ধ্যাত, বাদ দিবি এই টপিক। ক্লাসে যাবি না? হ্যাঁ চল, দেরি হয়ে যাবে নয়তো। সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। পরীক্ষা আর মাত্র 2 মাস বাকি। এরপরই ভার্সিটি জীবনের সমাপ্তি। নূরও ফিরে যাবে তার নিজ বাড়িতে। বন্ধুদের সাথে কি আর দেখা হবে তখন? তোর ফোন কখন থেকে বাজছে? ধরছিস না কেন? মায়ের হঠাৎ ধমকানোতে সন্ধি ফিরে পেল নূর। হকচকিত হয়ে বলল, কি কি হয়েছে? নিতা ভুরকুচকে মেয়ের দিকে তাকালেন। নূরের কপালে হাত রেখে চিন্তিত কণ্ঠে বললেন, তুই ঠিক আছিস? নূর চোখ পিটপিট করে তাকালো। মাথা উপনিচ নাড়াতে নিতা আবার বলল, তবে খেয়াল কোথায় তো? ড্রয়িং রুম থেকে তোর ফোনের শব্দে আমরা দৌড়ে এলাম, আর তোর হাতের কাছে ফোন থাকতেও তুই গালে হাত ঠেকিয়ে বসে আছিস। নূর জবাব দিল না। ফোনটা আবার বেজে উঠতেই বলল, ধরছি, তুমি যাও তোমার সিরিয়াল দেখতে। বন্ধুত্বের ঝগড়া হলে মিটিয়ে নিতে হয়, ভুল বুঝাবুঝি হলে সামনে বসে কথা বলতে হয়। একে অপরের সাথে কথা বন্ধ রাখলে সম্পর্কে ফাটল ধরে। নূর হা হয়ে মায়ের কথা শুনল। তার আবার ঝগড়া হলো কখন? আপাতত এসব বাদ দিয়ে আগে কলটা রিসিভ করা বেশি প্রয়োজন মনে করলো নূর। নয়তো যে কল দিয়েছে তার মাথা গরম হলে বাড়ি এসে ঝেড়ে যাবে। কল রিসিভ করতেই ওপাশ থেকে তৎক্ষণাৎ ক্ষিপ্ত কণ্ঠে বলল, বাচ্চা আসোস? কল ধরতে এত সময় লাগে? কই আসিলি তুই? সুব্রতার চিৎকারে নূর ফোনটা কান থেকে দূরে সরালো। দূর থেকেও স্পষ্ট সুব্রতার কণ্ঠ শুনতে পাচ্ছে। ধীর কণ্ঠে শুধালো, শুভি ঠান্ডা হো, পড়ছিলাম তাই খেয়াল করিনি। অনলাইনে আয় বলে সুব্রতা কল কেটে দিল। কল কাটতেই নূর দম চালো। এই মেয়েটা সহজে কাউকে কল করে না, আবার যখন করবে তখন সাথে সাথে রিসিভ না করলে রেগে আগুন হয়ে থাকবে। সুব্রতার রাগ সম্পর্কে যথেষ্ট অবগত সে, তাই দেরি না করে দ্রুত মেসেঞ্জারের গ্রুপে ঢুকলো। দেখলো সুব্রতার মেসেজ। সামনে তো পহেলা বৈশাখ, ওই কালো শাড়িটা পরে সবাই একসাথে ঘুরতে বেরোবো, ঠিক আছে? সাথে সাথেই সকলে রিপ্লাই দিল যে তারা রাজি। নূরের মনে হলো ভার্সিটি লাইফ খুব শীঘ্রই শেষ হবে বলেই হয়তো সুব্রতার এমন ইচ্ছা হয়েছে। আবার হয়তো শুধুমাত্র নূর নিজের এমন চিন্তাই করছে, হয়তো বর্তমান। হঠাৎ গাড়ির ব্রেক করতেই চোখ মেলে তাকালো নূর। কখন যে চোখ লেগে এসেছিল বুঝতেই পারেনি। বন্ধ জানালার বাইরে চেয়ে দেখলো ফিলিং স্টেশনের সামনে গাড়ি থামানো। কান থেকে হেডফোন খুলে আকাশের দিকে তাকালো নূর। এখন আর বৃষ্টি পড়ছে না, কিন্তু আকাশটা ঘন কালো মেঘে আচ্ছন্ন। জানালার কাছ নামতেই ঠান্ডা বাতাস তার শরীর ছুঁয়ে গেল। চোখ বন্ধ করে সে শীতল হাওয়া উপভোগ করতে চাইল, কিন্তু নুরুজ্জামান বলে উঠলেন, জানালা বন্ধ কর নূর, নীরা আর তোমার মা ঘুমাচ্ছেন, ঠান্ডা লাগবে ওদের। নূর মিররে বাবার দিকে তাকালো। জানালার কাজ তুলতে তুলতে বাধ্য মেয়ের মতো বলল, সরি বাবা, খেয়াল করিনি। নুরুজ্জামান চুপ করে রইলেন। নূর জানতে চাইল, বাবা ঢাকা যেতে আর কতক্ষণ লাগবে? নুরুজ্জামান আশেপাশে দেখলেন, নির্মল কণ্ঠে বললেন, প্রায় 1.5 ঘন্টা। এত সকালে ঢাকা কেন যাচ্ছি আমরা? কেউ কি অসুস্থ? নুরুজ্জামান জবাব দিলেন না। নূর মিররে দেখতে পেল বাবার অভিব্যক্তি হঠাৎই পাল্টে গেল। নূর উদ্বিগ্ন হয়ে বলল, বললে না বাবা আমরা কেন যাচ্ছি? নুরুজ্জামান গম্ভীর থমথমে কণ্ঠে জবাব দিল, ঘুমাও নূর, খুব ভোরে উঠেছ আজ, তোমার ঘুম প্রয়োজন। নূরের বলতে ইচ্ছে করল, আমার তো ঘুম আসছে না। বাবার মুখশ্রী দেখে বুঝলো তিনি আজ উত্তর দিতে ইচ্ছুক নন। নূরও ঘাটল না, হয়তো মা আর বোনের মতো বাবাও বেশ চিন্তিত। গাড়ি চলছে তার আপন গতিতে। নূরের খুব ইচ্ছে ছিল জানালার কাজটা নামিয়ে দিতে, কিন্তু বাবার ভয়ে তার করা হলো না। আবার কানে হেডফোন গুঁজে ছিটেকা এলি বসলো। অজানা কারণে আজ সুব্রতার কথা খুব মনে পড়ছে। ইচ্ছে করছে সুব্রতাকে কল করে তার সাথে কথা বলার, কিন্তু সে এমন করলো না। ইচ্ছেটাকে দমিয়ে রেখে বসে রইল
কিছুক্ষণ। ফেসবুকে ঢুকে সার্চ লিস্টে 3 জন মানুষের আইডি স্ক্রিনে ভেসে উঠল। নূর এক ধ্যানে দ্বিতীয় আইডিটার দিকে চেয়ে রইল। পরক্ষণে সর্বপ্রথমে থাকা সুব্রতার প্রোফাইলে ক্লিক করলো। অ্যাড থাকলেও তাদের কথা হয় না বছর খানেক, কিন্তু প্রায়ই সুব্রতার প্রোফাইলে এসে ঘুরঘুর করে সে। সুব্রতার নতুন পোস্টটা খুব মনোযোগ দিয়ে পড়তে শুরু করলো সে। আমার বিদায় বেলায় আকাশটা হোক মেঘাচ্ছন্ন, চারিদিকে গুমোট পরিবেশ, থেমে থেমেই বৃষ্টি পড়ুক ঝমঝমিয়ে, প্রিয় মানুষগুলো ছুটে আসুক আমার বাড়িতে, বৃষ্টির ফোঁটা আমার কাফনে পড়তেই বিচলিত হয়ে আমাকে ঢাকার চেষ্টা করুক স্বজনেরা। কেউ কেউ ছুটে আসবে দীর্ঘ সময়ের মনোমালিন্য ভুলে, তীব্র আফসোসে তখন বুক ভার হয়ে আসবে, মনের মাঝে দলা পাকাবে হাজারো না বলা কথা, পাশাপাশি বসে আর কখনো আলাপ করা হবে না নিজ নিজ মনে জমিয়ে রাখা সকল অভিযোগ নিয়ে। তীব্র আফসোসে তার মনটাও কেঁদে উঠুক, আমার উঠানে লাগানো ফুল গাছটাও ঝোড়ো বাতাসে ফুল ঝরিয়ে আমাকে বিদায় জানাক, আগরবাতি আর ফুলের ঘ্রাণে তৈরি হোক অতি বিষণ্ণ এক পরিবেশ। প্রিয় বান্ধবীটার গাল গড়িয়ে পড়া অশ্রুকণাগুলো বৃষ্টির আড়ালে লুকিয়ে যাক অতি সন্তর্পণে। প্রতিবারের মতো হাত বাড়িয়ে চোখের পানি মুছে না দেওয়ার কাছের মানুষটাও একটু অভিমান করুক। সারা জীবন সাথে না থাকতে পারার আক্ষেপ নিয়ে আমিও বলে উঠি, ভালো থেকো প্রিয়, নিজের যত্ন নিও, শুভ্রতা। পোস্টটা পড়তেই নূরের বুকটা কেমন ধক করে উঠল। কেউ যেন তার হৃৎপিণ্ডটাকে খামচে ধরে রেখেছে। নূরের মনে হলো সে শ্বাস নিতে পারছে না। দ্রুত জানালার কাছ নামিয়ে জানালার বাহিরে মুখ বের করে বসলো নূর। চোখ বন্ধ করে বড় বড় শ্বাস নিতে লাগলো। চোখের কোণ জলের অস্তিত্ব বুঝতে পারল সে। অতি শব্দপণে তা মুছে নিল। বাবা দেখলে যদি কান্নার কারণ জিজ্ঞেস করে তবে কি জবাব দিবে সে? নূর পোস্টের সময়টা দেখলো, একদিন আগে পোস্ট করেছে। নূর পোস্টটা আবার বলো, বারবার বলো। তখনই মনে এলো অরণ্য ওরা কি সুব্রতার এই পোস্টটাও দেখেনি? দ্রুত রিয়াক্ট লিস্ট চেক করে দেখলো অনেক মানুষই রিয়াক্ট দিল। আজও সুব্রতার পোস্টে অরণ্য, তিলোত্তমা ওদের কোনো রেসপন্স নেই। তবে কি তাদের সাথে সুব্রতার সম্পর্ক শেষ? নূরের মন চাইল সে এখনই সুব্রতাকে মেসেজ দেবে, কিন্তু কি বলবে? সময়ের বিবর্তনে সম্পর্কে এতটাই দূরত্ব সৃষ্টি হয়েছে যে এখন কেমন আছিস টেক্সট করতেও হাত কাঁপছে। বেশ কয়েকবার চেষ্টা করো নূর, পারল না মেসেজ করতে। অবশেষে হাল ছেড়ে চিটে মাথা হেলিয়ে চোখ বন্ধ করে বসে রইল। ডুব দিল আবারও সেই অতীত। কি রে বাল, ওরা আসছে না কেন এখনো? উপমার কথায় হৃদিতা বেশ বিরক্তি নিয়ে তাকালো। এই নিয়ে 15 বার হলো সে এই প্রশ্ন করেছে। নূর আঙ্গুল উঁচিয়ে দেখিয়ে বলল, ওই তো আসছে। নূর, হৃদিতা, উপমা আর রূপা সেদিকে তাকালো। তিলোত্তমার হাতটা বাম হাতে শক্ত করে ধরে সুব্রতা ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হয়ে ওদের কাছে আসছে। নূর দ্রুত মুহূর্তটা ক্যামেরাবন্দি করলো। উদ্দেশ্য সুব্রতার জন্মদিনে অনেকগুলো ক্যান্ডিড ছবি একত্রে করে একটা অ্যালবাম গিফট করা। সুব্রতারা ওদের কাছে আসতেই হৃদিতা বলল, এত দেরি লাগলো কেন, কোথায় ছিলি? তোর জন্য মোটা টাকলা ভুড়িওয়ালা বিসিএস ক্যাডার ছেলে খুঁজতে গিয়েছিলাম। অনেকদিন হলো বিয়ের দাওয়াত পাই না। শ্রেয়ারটা পেয়েছিলাম কিন্তু দাওয়াত আর খাওয়া হলো না, তাই ঠিক করেছি তোকে জোর করে বিয়ে দিয়ে দেবো। তোর মাথায় যত সব উল্টাপাল্টা চিন্তা ভাবনা ঘুরে কেন? হৃদিতার কথায় সুব্রতা ফিচেল হেসে বলল, কারণ আমার বান্ধবী সব কটা পাগল, আর আমার দশা হয়েছে সঙ্গ দোষে লোহা ভাসে টাইপ। আমরা পাগল? তুই আমাদের পাগল বললি? যেভাবে চিৎকার দিলি তাতে যে কেউ বলে দিবে তুই সার্টিফাইড পাগল। নূর গাল ফুলাতেই সুব্রতা আবার বলল, শোন না, অনেকদিন কোনো ট্যুরে যাই না। তো আমি কি করব? তুই তো সার্টিফাইড পাগল, তোকে পাবনা ভর্তি করানোর চক্করে একটু ঘোরা হবে, চল তোকে পাবনা নিয়ে যাই। সুব্রতার কথায় নূর তেলে বেগুনে জ্বলে উঠল। সুব্রতাকে মারতে নিতেই সুব্রতা তিলোত্তমার পেছনে গিয়ে লুকালো। চোখে কৃত্রিম ভয় ফুটিয়ে বলল, দৌড়ানি দিবি না খবরদার, শাড়ি পরে হাঁটতে পারি না। দৌড়াতে গিয়ে যদি উষ্টা খেয়ে শাড়ি খুলে পড়ে যাই তখন কি এক সাংঘাতিক ব্যাপার হবে জানিস তুই? তুই না পয়লা বৈশাখে আসবে বলছিলি, আবার তারিখ ঘোরালি কেন? সুব্রতার পাশে দাঁড়িয়ে প্রশ্ন করল নূর। সুব্রতা তখনও হৃদিতার ছবি তুলে দিতে ব্যস্ত। নূরের প্রশ্নে জবাব না দিয়ে হৃদিতাকে ডেকে বলল, ছবি ঠিক আছে কিনা দেখ। হৃদিতা জানালো, দেখার প্রয়োজন নেই, বাড়িকে একেবারে দেখবে। সুব্রতা রাগী দৃষ্টিতে চেয়ে আবারও ছবিগুলো চেক করতে করতে হৃদিতা এসে ফোনটা নিয়ে গেল উপমা ওদের কাছে। হৃদিতা যেতে সুব্রতা নূরের দিকে ঘুরে তাকালো। এবার বল কি বলছিলি?
পহেলা বৈশাখের বদলে আজকে আসার প্ল্যান করলি কেন? বৈশাখের দিন এলে এভাবে ছবি তুলতে পারতাম আমরা? পা ফেলার জায়গা পেতি এই এলাকায়? আসলেই তো। আজকে আসার আরেকটা কারণ আছে। নূর প্রশ্নসূচক দৃষ্টিতে তাকাতেই সুব্রতার পেছনে তাকাতেই ইশারা করলো। নূর বুঝলো না ওদের ইশারার মানে, বলল কি? সুব্রতা নূরকে ধরে পেছনে ঘোরাতেই সে অবাক হলো। অবাকতার বশে কোথাও হার্ট অ্যাটাক করলেও হয়তো ব্যাপারটা অস্বাভাবিক হবে না। অস্পষ্ট স্বরে উচ্চারণ করলো, অরণ্য। অর্ণব ভাইয়াকে আমি ডেকেছি, কিন্তু এই ভর দুপুরে চন্দ্র কোথা থেকে উদয় হলো? নিশ্চিত আমাকে জ্বালাতে এসেছে। এই, ওটা অরণ্য আর আহনাব ভাইয়া না? রীতি তার প্রশ্নে বিরক্তি নিয়ে তাকালো নূর। কত মোহিত হয়ে তার ক্রাশকে দেখছিল সে। মাঝে মাঝে এই মেয়ে তার ঘোর ভেঙে দিল। ব্যঙ্গ কণ্ঠে বলল, কই না তো, ওটা তো টাকলা মুরাদ। হ্যাঁ, আমিও তো অরণ্য ভাইয়ের আর আহানাব ভাইকে দেখছি। তুই টাকলা মুরাদকে কই পেলি? আমিও তো তাই বলি। নূর বিরক্তি নিয়ে আর জবাব দিল না। তিলোত্তমা উপমার মাথায় চাটি মেরে বলল, তোদের অকারণেই শুভ্রতা গর্ধবের নানি বলে না। হাই, কেমন আছো তোমরা? অরণ্যের প্রশ্নে লাজুক হাসলো নূর। জবাব দিল, আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? অরণ্য জবাব দিতে নিল। সুব্রতা চেঁচিয়ে বলল, অর্ণব ভাইয়া, আমি আপনাকে ক্যামেরাম্যান হিসেবে আসতে বলেছি। আপনি দেখি সাথে অ্যাসিস্ট্যান্টও নিয়ে এসেছেন। তার কাউকে পাননি অ্যাসিস্ট্যান্ট বানানোর জন্য? কে অ্যাসিস্ট্যান্ট? আমি? জি, আপনি। অ্যাসিস্ট্যান্ট একটা আনেনি, বরং দুটো এনেছে। তিলোত্তমার কথায় চন্দ্রের সাথে তর্ক থামিয়ে সুব্রতা বলল, 2 নম্বর অ্যাসিস্ট্যান্ট আবার কে? ওই যে আসছে। তিলোত্তমার দৃষ্টি অনুসরণ করে সেদিকে চেয়ে দেখল মাহাতাব আসছে। ওদের এভাবে চেয়ে থাকতে দেখে ভুরু কুঁচকে বলল, কি হয়েছে? এভাবে চেয়ে আছো কেন সবাই? তুই যে নতুন চাকরি শুরু করলি জানাসনি কেন? চন্দ্রের প্রশ্নে অবাক হলো মাহাতাব। অবাক স্বরে বলল, আমি আবার কি চাকরি শুরু করলাম ভাই? আমার 2 নম্বর অ্যাসিস্ট্যান্টের চাকরি। অরণ্যর কথাই দ্বিগুণ অবাক হয়ে তাকালো মাহাতাব। সে আবার কবে অ্যাসিস্ট্যান্টের চাকরি নিল? চোখ বড় বড় করে বলল, তুমি তো ডাক্তার, তার মানে ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট? আমার তো রক্ত দেখলেই মাথা ঘুরিয়ে পড়ে, যাব ভাব হয়ে যায়। আমি আবার ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট হব? পাগলে পেলো নাকি তোমাকে? বাই দ্য রাজপথ, আমি দ্বিতীয় অ্যাসিস্ট্যান্ট হলে প্রথমজন কে? চন্দ্র মাহাতাবের কাঁধে হালকাভাবে দুটো চাপড় মেরে নিজেকে দেখিয়ে বলল, এই যে আমি। তুমি না হার্ট সার্জন, আর অরণ্য ভাই নিউরো সার্জন। তুমি তার অ্যাসিস্ট্যান্ট হও কিভাবে? যেভাবে তুই হয়েছিস। আমি আবার অ্যাসিস্ট্যান্ট হলাম কিভাবে? যেভাবে আমি হয়েছি। মাহাতাব এবার ধপাস করে ঘাসের উপর হাত পা ছড়িয়ে বসে পড়ল। মাথায় হাত দিয়ে বলল, এ মেরে কো চাক্কার এনে লাগি হে। মাহাতাবের অবস্থা দেখে সকলে একসাথে হেসে উঠল। সুব্রতা নূরকে ধাক্কা দিয়ে ফিসফিস করে বলল, আজ তোর আর অর্ণব ভাইয়ের একসাথে ছবি তুলে দেবো রে। তুই ফেসবুকে আপলোড দিয়ে ক্যাপশন দিস, আমি অ্যান্ড মাই ক্রাশ। আমি লাভ রিয়াক্ট দেবো রে, আর সবাই কমেন্টস করবে। নূর অবাক হয়ে তাকালো। এই মানুষটার সাথে তো কথা বলতে গেলে লজ্জায় আড়ষ্ট হয়ে যায় সে। ছবি তুলতে গেলে যে বেহুশ হয়ে যাবে না তার কোনো গ্যারান্টি নেই। দেখা যাবে দিন পর খবরের পত্রিকায় ডেডলাইন হলো ক্রাশের সাথে কার্জন হলে ছবি তুলতে গিয়ে খুশিতে বেহুশ হয়ে গেল এক সুন্দরী তরুণী। তখন সে লজ্জায় মুখ দেখাবে কি করে? মন থেকেই যেন জবাব এলো, মাস্ক পরিস, সমস্যা নেই। চৈত্রের শেষ সময়, গরমের প্রকোপ তেমন নেই। বসন্তের বাতাসটা শরীর ছুঁয়ে যেতেই নূর চোখ বন্ধ করে নিল। অনুভব করতে চাইল প্রকৃতিকে। আজ তোমাকে বেশ সুন্দর লাগছে। পুরুষালী কণ্ঠ কর্ণপাত হতেই নূর চোখ মেলে তাকালো। ডান পাশে ঘাড় ঘুরিয়ে দেখল তার ভালো লাগার মানুষটিকে। আদৌ কি অরণ্য তার ভালো লাগা নাকি ভালোবাসা বুঝে উঠতে পারছে না সে। মোহিত দৃষ্টিতে চেয়ে রইল তার দিকে। উত্তরে কিছু বলতে চাইল, পারল না। চেয়ে রইল অরণ্যর হাসি মাখা মুখের দিকে। অরণ্য আবার বলল, ওরা সবাই ছবি তুলছে, চলো তুমি আর আমিও তুলি। অরণ্যর মতো সেও বাকিদের দিকে তাকালো। শুভ্রতা হৃদিতার সাথে ছবি তুলছে, আর চন্দ্র শুভ্রতার পাশে দাঁড়িয়ে একটানা কথা বলেই চলেছে। চন্দ্রের কথায় শুভ্রতা মাঝে মাঝে রাগী দৃষ্টিতে তাকাচ্ছে, তো মাঝে মাঝে হাসছে। কিছুটা দূরে দাঁড়িয়ে মাহাতাব চন্দ্র আর শুভ্রতার ছবি তুলছে। নূর ওদের কাণ্ড দেখে হাসলো। ক্যামেরা অন করে সেও মাহাতাবের মতো শুভ্রতাদের বেশ কয়েকটা ছবি তুলল। পাশ থেকে অরণ্য গলা খাকারি দিয়ে বলল, আমি ছবি তোলা বলতে ক্যামেরাম্যান হতে বলিনি।
নূর অরণ্যর দিকে ঘুরে তাকালো। অরণ্যর হাত থেকে ফোনটা নিয়ে নিল। লোক দাও, আমি খুলে দিচ্ছি। নূর দিল না। ফোনটা পেছনে লুকাতেই অরণ্য মুচকি হাসলো। লক বলতে নূর ফটাফট ফোনটা আনলক করলো। ক্যামেরা অন করে অরণ্যর সাথে কয়েকটা সেলফি নিয়ে অরণ্যর দিকে ফোন এগিয়ে দিয়ে বলল, ছবিগুলো আমাকে হোয়াটসঅ্যাপ করতে ভুলবেন না কিন্তু। অরণ্য অপলক দৃষ্টিতে চেয়ে রইল। নূর ঠোঁট বাঁকিয়ে বলল, আরও ছবি তুলবেন? অরণ্য নিশ্চুপ হয়ে চেয়ে রইল নূরের দিকে। সে যেন নির্বাক, কথা বলতেই ভুলে গেছে। নূর গলা উঁচিয়ে তিলোত্তমাকে ডাকলো। তিলোত্তমা আসতেই ওর হাতে ফোন ধরিয়ে দিয়ে বলল, আমাদের সুন্দর করে কয়েকটা ছবি তুলে দে না। আমি সুন্দর না হলে? শুভ্রতাকে ডাকছি, ও সুন্দর তুলতে পারে। তুই তুলে দে। ও তো রিদিতাদের তুলে দিচ্ছে। ওকে ডাকলেই উপমা ওদের চালিয়ে ঠিক মতো তুলতে পারবে না। তিলোত্তমা ফোন নিয়ে দাঁড়াতে নূর হেসে অরণ্যর পাশে গিয়ে দাঁড়ালো। অরণ্য শুধু নূরকে দেখেই চলেছে। এই প্রথম সে নূরকে এত কথা বলতে দেখল। নূর ভাবনার মাঝেই অরণ্যকে বলল, কি হলো? হাসছেন না কেন? আর এভাবে হাঁ করে চেয়ে আছেন কেন? ভূত দেখেছেন? অরণ্য দ্রুত মাথা নাড়ল। অরণ্যর অভিব্যক্তি দেখে নূর ফিক করে হেসে উঠল। অরণ্য বাঁকা হেসে নূরের কাঁধে হাত রেখে তিলোত্তমার উদ্দেশ্যে বলল, এবার তোলো, সুন্দর যেন হয়। তিলোত্তমা বিস্তর হেসে বলল, জি দুলা ভাই। তিলোত্তমার কথায় নূর যেন আকাশ থেকে পড়ল। দুলাভাই? এই মেয়ে এত জলদি অরণ্যকে দুলাভাইও বানিয়ে ফেলেছে। তিলোত্তমায় যেখানে দুলাভাই ডাকছে, ভাগ্যিস সে শুভ্রতাকে ছবি তুলে দিতে বলেনি, নয়তো দেখা যেত সে ইতিমধ্যে কাজী ডেকে এনে বিয়ে করিয়ে দিয়ে বলছে, শোনো মেয়ে, আগামী 1 সপ্তাহের মধ্যে খুশির খবর শুনতে চাই, না হলে তোমাকে আর বাবা বাড়ি আনছি না। যা শ্বশুর বাড়ি যা। ভাবতে নূর চেঁচিয়ে উঠে বলল, আমি মোটেও 1 সপ্তাহের মধ্যে বাচ্চা নিব না। আপনি দূরে যান, যান বলছি। অরণ্য আর তিলোত্তমা অবাক হয়ে তাকালো। একসাথেই অবুঝের মতো বলল, বাচ্চা? নূর যেন হুঁশে এলো। ঝড়ের গতিতে মাথা ঝাঁকালো। জোরপূর্বক হেসে বলল, না, কিছু না তো। কিসের বাচ্চার কথা বলছিস তোরা? তুই তো বলছিলি। ভ্রম হয়েছে তো তোমাদের। আমি সুব্রতার কাছে যাচ্ছি। নূর হাঁটার নামে এক প্রকার দৌড় লাগালো। ভাবতে লাগলো বান্ধবীদের সাথে থাকতে থাকতে তারও মনে মনে মনোকলা খাওয়ার অভ্যাস হয়ে যাচ্ছে যেন। অন্যদিকে তিলোত্তমা আর অরণ্য একে অপরের মুখ চাওয়াচাই করে নূরের যাওয়ার দিকে চেয়ে বলল, আপনার বান্ধবীর কাহিনী কিছু বুঝলেন শালিকা? না দুলা ভাই। এরপর একসাথে হতাশার শ্বাস ফেলে দুজনেই নূরের পিছু পিছু ছুট লাগালো। ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ। বলতে বলতে নূরের টেবিলের কাছে এগিয়ে এলো শুভ্রতা। উপমা উদ্বিগ্ন হয়ে বলল, কি ব্রেকিং নিউজ? বলবো, তবে তবে কি? নিউজটা দিলে কি খাওয়াবি? রাজু ভাইয়া, 1 বোতল ঠান্ডা পানি প্লিজ। উপমার কথাই গালে হাত টেকিয়ে বলল, হ্যাঁ, খাওয়ানোর নাম করেছি, এখন একজনের পিপাসা লেগেছে না। রাজু পানি দিয়ে যেতেই বোতলটা শুভ্রতার দিকে এগিয়ে দিয়ে বলল, তুই তো বললি কিছু খাওয়াতে, নে পানি খা আর ফটাফট খবর দে। পানি খায় নাকি পানি পান করে? আহা, বল না তুই, খাওয়াবো না কি না পরে দেখা যাবে। নূর বার্গার খেতে খেতে বলল। শুভ্রতা বাঁকা হেসে নূরের কাঁধে হাত রেখে বলল, আজকাল ঝাড়বাতি নাকি প্রেম করে বেড়াচ্ছে। ব্যাস, নূরের খাওয়া বন্ধ। চেয়ে দেখলো বন্ধু মহলের সকলে হা করে চেয়ে আছে ওদের দিকে। নূর কোনো মতে মুখে থাকা খাবারটা গিলল। শুভ্রতার উদ্দেশ্যে আনা পানি নিজে ঢকঢক করে পান করে নিল। লম্বা শ্বাস নিয়ে বলল, আমার কথা বলছিস? ঝাড়বাতি বলতে আরো কেউ আছে নাকি? নূর শুকনো ঢোক গিল। এ মেয়েটা এত খবর পাই কি করে? বুঝে না সে কোনো কাজ গোপনে করা মানে দুঃসাধ্য কাজ। কিরে, সত্যি না কিরে ঝাড়বাতি? শালা ট্রিটের ভয় বলিস নাই, তাই না? রূপার কথায় চোখ ছোট ছোট করে তাকালো নূর। বলল, তোর মতো কিপটা মনে হয় আমারে? যা, দিয়ে দিব ট্রিট। তার মানে তুই প্রেম করিস? রূপার কথায় জিভ কাটল নূর। মাথা নেড়ে হ্যাঁ বোঝাতেই শুভ্রতা সশব্দে হেসে উঠল। কার সাথে? অরণ্য ভাই? রূপার কথায় শুভ্রতা তালি দিয়ে বলল, সাহি জবাব। তালি। আমার ক্রাশটা কেমনে দুলাভাই হয়ে গেল? পাশ থেকে উপমা বেসুরা গলায় গেয়ে উঠল, সম্পর্ক বদলে গেল একটি পলকে। ইস, কি বাজে কণ্ঠ, চুপ কর। রূপার কথা হেসে উঠল একত্রে সবাই। রূপা বলল, কিন্তু তুই এই খবর পেলি কোথা থেকে? হ্যাঁ,
কি মনে করো তোমরা শুভ্রতাকে? আই হ্যাভ অনেকগুলো গুপ্তচর। হ্যাঁ, অনেকগুলো গুপ্তচর। সত্যি সত্যি বল, এই খবর তোকে কে দিয়েছে? শুভ্রতা চেয়ারে আশ করে বসে বিস্তর এক হাসি দিয়ে বলল। আন্টি মানে তোর আম্মু। নূরকে অবাক হয়ে চেয়ে থাকতে দেখে শুভ্রতা বলতে শুরু করলো। গতকাল রাতে ফোন দিয়ে বলল তার মেয়ে নাকি ইদানিং অন্যমনস্ক থাকে, মনে হয় লুকিয়ে কারোর সাথে কথা বলে। তারপর আর কি, দুজনে গবেষণা করে আবিষ্কার করলাম প্রেম করে, তাও অরণ্য ভাইয়ার সাথে। নূর করুণ চোখে শুভ্রতার কথা শুনল, ক্ষিপ্ত কণ্ঠে বলল। শেষ পর্যন্ত আমার মাও তোর দলে চলে গেল? একসাথে বসে গবেষণাও করিস? শুভ্রতা মাথা নেড়ে হ্যাঁ বলতেই নূর চিল্লিয়ে বলল। বান্দরের নানি, তুই এদিকে কি করস? হালায় আমার নিজের মায়ের সাথে হাত মিলিয়ে গোয়েন্দাগিরি করে। তোর তো রাজনীতিতে যোগ দেওয়া উচিত। কেমনে কেমনে মিলাইছিস আমি যে অরণ্যের সাথে প্রেম করি? এত কূটনৈতিক বুদ্ধি কই থেকে পাইছিস তুই? গড গিফটেড ট্যালেন্টেড দোস্ত, তুই বুঝবি না। কি করছে আমার বউটা? আপনার শালীদের সাথে আড্ডা দিচ্ছে। শুভ্রতার জবাবে অরণ্য বেশ ভরকে গেল। কল রিসিভ হওয়ার পর অন্তত অপর প্রান্তের মানুষের গলার স্বর শোনা উচিত ছিল। এবার বুঝ ঠেলা বলল। শুভ্রতা, তুমি কেমন আছো? নূরের বাসায় গিয়েছো বুঝি? না, নূররা আমার বাসায় এসেছে। নূররা বলতে? আমরা বন্ধুমহলের সকলে একসাথে চিল্লিয়ে বলতে অরণ্য কান থেকে ফোন সরিয়ে নিল, বিড়বিড় করে বলল। ভাগ্য করে এক ঝাঁক শাড়ি পেয়েছি, কানে তালা লাগিয়ে দিল। এরপর জোরপূর্বক হেসে শুভ্রতার উদ্দেশ্যে বলল। আচ্ছা শালিকারা, আপনারা আড্ডা দিন, হ্যাঁ? আর আমার হবু বউয়ের খেয়াল রাখবেন কিন্তু। নূর শুভ্রতার হাত থেকে ফোন কেড়ে নিয়ে বলল। তোরা এমন ফাজিল কেন? অযথা ওনাকে লজ্জা দিলে। ও। একসাথেই হেসে উঠল সকলে। হাসাহাসির মাঝেই ট্রে হাতে ঘরে প্রবেশ করলো একজন নারী, গায়ে সুতির শাড়ি, জন, বয়স আনুমানিক 29 বা 30 হবে। ঠোঁটে তার বিস্তর হাসি। সুব্রতা এগিয়ে গিয়ে তার হাত থেকে ট্রেটা নিতে নিতে বলল। এত কিছু নিয়ে একা উপরে আসার কি প্রয়োজন ছিল রে আপা? আমাকে ডাকলেও তো পারতে। রেনু স্বভাবসুলভভাবে মন কাড়া এক হাসি দিয়ে বলল। ইটস ওকে আপামনি, আপনার এই দুঃখ দিতে আমার ভালো লাগে না। কি যে বলো না তুমি, সাহায্য করতে আবার দুঃখ কিসের? সুব্রতা প্লেটটা বিছানা মাঝ বরাবর রেখে নূরের পাশে গিয়ে বসলো। রেনু যেতে নিতে নূর ডেকে বলল। কিছুক্ষণ আমাদের সাথে বসো রেনু আপা। আসলেই দেখি তুমি আমাদের দেখে লুকিয়ে পড়ো। তুমি দেখি ভালোই ইংলিশ বলতে শিখেছো রেনু আপা, কার থেকে শিখলে? রেনু বেশ উৎফুল্ল হয়ে তাকালো শুভ্রতার দিকে। এক ফালি হেসে দৌড়ে গিয়ে খাটের পাশে বসলো, বলল। শুভ্রতা আপামনি শিখাইছে, রোজ সন্ধ্যার পর আমারে পড়তে বসায়, অনেকগুলা ইংলিশ, অঙ্ক আর বাংলা পড়তে শিখাইছে। বন্ধুরা সকলে হাসি মুখে সুব্রতার দিকে তাকালো। রেনুর কথা শুনে সুব্রতাও বেশ খুশি মুখে চেয়ে আছে। নূর জিজ্ঞেস করলো। আচ্ছা, আর কি কি শিখিয়েছে শোভি? লেখা শিখাইছে, আপনারা দেখবেন। বেশ খুশি মনে উঠে দাঁড়ালো রেনু, এক দৌড়ে ঘরের বাহিরে চলে গেল। কিছু মুহূর্ত পরই একটা খাতা এনে নূরদের দেখালো। কাঁচা হাতের লেখা হলো, বেশ সুন্দর লাগলো নূরের কাছে। নূর বলল। খুব সুন্দর হয়েছে রেনু আপা, মনোযোগ দিয়ে পড়বেন। আপনার শিক্ষিকা কিন্তু খুবই স্ট্রিক্ট। আচ্ছা আপামনি, আমি নিচে যাই, রাতের রান্নাও করা লাগবো। আমি যাইয়া খালাম্বারে সাহায্য করি। রেনু যেতেই শুভ্রতারা বারান্দায় গিয়ে বসলো। আকাশে আজ মেঘের ভেলা। নীলসাদা আকাশটা বেশ আকর্ষণীয় লাগলো নূরের, কিন্তু রূপার কথায় বেশ বিরক্তি নিয়ে তাকালো। ভালো লাগাটা যেন আকাশে মিলিয়ে গেল। রেনু তো কাজের মানুষ, এত আহ্লাদ করিস কেন বুঝি না। আমি তো ভুলেও আমার বাড়ির কাজের লোকদের সাথে কথা বলি না। তিলোত্তমা চায়ের কাপে এক চুমুক দিয়ে মুচকি হেসে তৎক্ষণাৎ জবাব দিল। এই জন্যই হয়তো তোর বাড়ির কাজের মানুষ মাসে মাসে চেঞ্জ হয়। রূপার তীক্ষ্ণ চাহনি উপেক্ষা করে শুভ্রতা বলল। ইটস রেনু আপা, নট রেনু। সম্মান দিয়ে কথা বলবি। কাজের লোক হলেও সকলেই সম্মান ডিজার্ভ করে। লেখাপড়া করি, সেই জ্ঞানটাও তো থাকার কথা। আর হ্যাঁ, রেনু আপাকে আমি কাজের লোকের নজরে কখনোই দেখি না, বড় বোনের নজরে দেখি। আশা করছি আমার বন্ধু মহলের কেউ আমার পরিবারের মানুষকে অসম্মানের দৃষ্টিতে কখনোই দেখবে না। রূপা ক্ষিপ্ত হয়ে কিছু বলতে নিলে রিদিতা ধমকে উঠে বলল। বেশিরভাগ সময়ই চুপ থাকিস, কিন্তু যখন মুখ খুলিস আজে বাজে বকিস। আই সাজেস্ট ভালো কিছু বলতে না পারলে তোর উচিত চুপ করে থাকা। রূপা ফুঁসে উঠল, বন্ধু মহলের কেউ তাতে পাত্তা দিল না।
পরিবেশ বেশ গম্ভীর দেখে নূর কথা ঘুরিয়ে বলল, শুভি, শিউলি গাছে ফুল কখন ধরে রে? সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে, অগস্ট মাসেও হয়। নূর বারান্দার বাহিরে দৃষ্টি ফেলল, নজর স্থির করলো উঠানে থাকা বড় বকুল গাছে। আর বকুল গাছে? নূরের মতো শুভ্রতাও গাছটির দিকে তাকালো। শুভ্রতার আগে তিলোত্তমা জবাব দিল, মে জুনে। আচ্ছা, বাড়ির ওপাশে কৃষ্ণচূড়া গাছ না লাগিয়ে এখানে লাগালেও তো পারতি। কি সুন্দর লাল হয়ে আছে দেখ। বকুল ফুল গাছটা এখানে লাগালি কেন? এটা কি তোর খুব প্রিয়? রীতি তার প্রশ্নের উত্তরে মাথা দুলালো শুভ্রতা। নূর এর কারণ জানতে চাইলে শুভ্রতা জবাব দিল, অনেক সময় আমাদের প্রিয় মানুষরা আমাদের আকাশ সম কষ্ট দিলেও দেখা যায় আমাদের মন থেকে তার জন্য বিন্দু মাত্র ভালোবাসা পাবে না, আগের মতোই রয়ে যায়। তেমনি বকুল ফুল শুকিয়ে গেলেও সুবাসটা ঠিক আগের মতোই রয়ে যায়, নষ্ট হয় না। নূর মনোযোগ দিয়ে শুনল, অবাক হয়ে বলল, তোর চিন্তাটা সবসময় এত গভীর হয় কেন? শুভ্রতা মগে চুমুক দিতে নিয়ে নূরের কথা শুনে হাসল, ঠাট্টার সুরে জবাব দিল, কারণ তোর চিন্তা এত গভীর না। বাচ্চারা, তোদের একটা কথা বলার ছিল। কাচুমুচু করতে করতে বলল উপমা। নূর ভুরু নাচিয়ে বলল, কি কথা? আসলে হয়েছে কি, বেশি কথা ঘুরালে লাথি মেরে সোজা ব্যালকনি থেকে নিচে ফেলে দেবো বলে দিচ্ছি। ইস, বলছি তো। কিসের অপেক্ষা করছিস তুই, বল। ওই আর কি। শুভি, লাথি কি তুই মারবি নাকি আমি মারবো? একটা কথা কইতে যাই এক কেমনে মোচড়ামুচড়ি শুরু করে দিচ্ছে দেখ। না না, বলছি। তো বলে ফেল, অপেক্ষা কিসের করছিস? লাথি খাওয়ার? নূরের কথায় বাঁকা চোখে তাকালো উপমা। লম্বা এক শ্বাস নিয়ে বলল, বাবা আমার বিয়ে ঠিক করেছে, শুক্রবারে পাত্রপক্ষ দেখতে এসেছিল। এইটুকু একটা কথা বলার জন্য এত মোচড়ামুচড়ি কি ছিল ওইটা বলছো আমারে? আজব তো, আমি লজ্জা পাচ্ছিলাম। হুহা করে হেসে উঠল রীতিতা সহ সকলে। উপমা যেন এক মুহূর্তে হাস্যকর কোনো কথা বলেছে। রূপা হাসতে হাসতে শুয়ে পড়ল, এভাবে হাসতে হাসতে বলল, সিরিয়াসলি লজ্জা আর তুই, হোয়াট আ জোক। হাসছিস কেন তোরা? আশ্চর্য। কারণ আমাদের দেখা মেয়েদের মধ্যে সবচেয়ে কম লজ্জাবতী হলি তুই। রূপার জবাবে হাঁ করে চেয়ে আছে উপমা। বান্ধবীদের সামনে এজন্যই সিরিয়াস ব্যাপারে কথা বলা উচিত না। যতই সিরিয়াস মুহূর্ত হোক না কেন, এরা হাসাহাসি করার জন্য এক একটা কারণ খুঁজে বের করবেই। এই প্রাণীদের সামনে কেউ ওষ্টা খেয়ে পড়ে গেলে বলবে, দাঁড়া ভাই, আগে হেসে নি, তারপর উঠতে সাহায্য করছি। ওদের হাসি কিছুটা কমে আসতে তিলোত্তমা বলল, তা তোর হবু বর দেখতে কেমন? আমি দেখিনি। সে কি, কেন? একা কথা বলতে দেয়নি তোদের? দিয়েছে, কিন্তু আমি তার জুতো থেকে নজর সরাতে পারি নাই। বরের থেকে জুতা বেশি সুন্দর লেগেছে নাকি রে? সত্যি করে বল তো, তোর জুতা চুরির বিজনেস শুরু করার ইচ্ছে জেগেছে নাকি? তিলোত্তমার কথাই আরেক দফা হাসাহাসি শুরু হলো। হাসতে হাসতে এক একজনের দম আটকে আসার অবস্থা, তাও যেন ওদের হাসি থামছে না। উপমা গাল ফুলিয়ে বলল, আমার খুব লজ্জা লাগছিল, তাই তাকাতে পারিনি। আপা বলেছে বিকেল 4টায় আমাকে তার ছবি পাঠাবে। 4টায়? এখন 4:10 বাজে, দেখ ছবি পাঠিয়েছে কিনা। উপমা ঘরে গিয়ে ব্যাগ থেকে ফোন নিয়ে আসলো। নূর ওটা চমেরে হাত থেকে নিয়ে ফোন নিজের হোয়াটসঅ্যাপে ঢুকালো। 6 বান্ধবী গোল হয়ে বসে ফোনটা মাঝে নিয়ে রাখলো। কয়েক সেকেন্ডের ব্যবধানে নজরে এলো এক সুদর্শন যুবকের ছবি। রীতিতা ঠাট্টা সুরে বলল, লোকটা তো জোস দেখতে রে। এর সাথে তোর বিয়ে না হলে আমাকে বলিস, আমি ব্যাটাকে তুলে নিয়ে বিয়ে করে তোদের শীঘ্রই খালা ডাক শোনাবো। লুচ্চির দল, দে আমার ফোন দে, আমি এখনই বাবাকে কল দিয়ে বলছি এই বিয়েতে আমি রাজি। ইস রিদি, তোর আর বিয়ে করা হলো না। তোর আগে উপি হাত দিয়ে নিল। তুই বরং শ্রেয়ান ভাইয়ের উপর ট্রাই মেরে দেখিস। ওই বেটাই এমনিতেও তোর হাতে ভান্ডার বাড়ি খেয়ে তোর প্রেমে ঠান্ডা হয়ে বসে আছে। রাস্তার পাশ দিয়ে হাঁটছে নূর, হাতে তার একটা বেলি ফুলের মালা। আসার সময় কিনেছে, ফুলগুলো বেশ তাজা আর সুন্দর। নূর নাকের কাছে মালাটা নিয়ে চোখ বন্ধ করলো। ঘ্রাণটা তার খুব প্রিয়। শুভ্রতার বাড়ির সামনে থেকে রিক্সা নিল নিজ বাড়ি থেকে কিছুটা দূরেই। রিক্সা থেকে নেমে গেল নূর। আজ আর রিক্সাতে যেতে ইচ্ছে করছে না, আর একটু রাস্তায় আছে। সে হেঁটে হেঁটেই বাড়ি যাবে। বাড়ির সামনে আসতেই দেখতে পেল একজন ডেলিভারি ম্যান আর তার মা দরজার সামনে দাঁড়িয়ে আছেন। নূর গিয়ে
দাঁড়াতেই নিতা বলেন, তোর নাকি পার্সেল এসেছে? কতবার বলেছি কিছু কিনলে আমাকে আগেই বলে রাখবি। আমি একটু তোর মামার বাড়ি গিয়েছিলাম, এসে দেখি উনি দাঁড়িয়ে। আমি না আসলে কি এক ঝামেলা হতো বল দেখি। নূর কপাল কুঁচকে ডেলিভারি ম্যানের দিকে তাকালো, মাকে বলল, সরি মা, ঘরে যাও, আমি দেখছি। নিতা যেতেই নূর কোমরে হাত ঠেকিয়ে ডেলিভারি ম্যানের দিকে চোখ ছোট ছোট করে বলল, ধীর স্বরে বলল, যেন মা না শুনতে পায়, আমি তো কোনো অর্ডার দিইনি। এটা এলো কোথা থেকে? ছেলেটাও নূরের মতো ফিস ফিস করে বলল, ভাবি আমি জাহিদ, এটা অরণ্য ভাই পাঠিয়েছে আপনার জন্য। নূর চমকে তাকালো, ভাবি? এই ছেলে দেখি ভাবি ডাকছে, অরণ্যর ভাই আছে জানতো না তো সে। নূর রাস্তায় নজর বুলিয়ে বলল, উনি কি এসেছেন? ওনার আজকে একটা অপারেশন আছে, তাই আসেনি। নূর বক্সটা নিয়ে ধন্যবাদ জানাতেই জাহিদ চলে যেতে লাগলো। নূর ডাকতেই ছেলেটি পেছন ঘুরে তাকালো। নূর প্রশ্ন করলো, আপনি কি অরণ্যের আপন ভাই? আসলে আমি জানতাম না ওনার ভাই আছে। নূরের প্রশ্নটি করতে যথেষ্ট অস্বস্তি বোধ করলো। তখন সুব্রতার একটা কথা মাথায় আসে, কখনো কোনো কিছু জানার হলে ফট করে প্রশ্ন করে বসবি। প্রশ্ন করা উচিত হবে কিনা এসব ভেবে বসে থাকলে আর উত্তর পাবি না। তারপর দেখা যাবে উত্তর না জানা দুঃখে সেন্টিখোরের মতো ঘুরঘুর করছিস। নূরের প্রশ্নে ছেলেটার গাল কেমন লাল বর্ণ ধারণ করলো, ঠোঁটে দেখা দিল এক লজ্জা মিশ্রিত হাসি। মাথার পেছনে হাত বুলিয়ে বলল, উনি আমার ভার্সিটির সিনিয়র, আজকে আমার অফ ডে ছিল, ভাই হঠাৎ ফোন দিয়ে বলল আপনি বাসায় আসুন, তবে চা পানি খেয়ে যান। আন্টিকে কি বলবেন? ডেলিভারি ম্যান বাড়িতে কেন? আমি সোজা অরণ্য ভাইয়ের বরযাত্রীর সাথে আসবো। নূর হাসলো। এইটুকু কথাতেই নূর বুঝতে পারল ছেলেটা বেশ চঞ্চল প্রকৃতির। রাতে প্র্যাকটিক্যাল করতে বসলো নূর। মা চা দিয়ে গেছে। মনে পড়তেই 2 মিনিটের ব্রেক নিল। চায়ের কাপে চুমুক দিতে না দিতেই ফোনটা সশব্দে বেজে উঠল। মনে মনে বলল, ধুর কচু, চাটাও শান্তিতে খেতে পারি না। ফোনটা রিসিভ করে কানে রেখে বিরক্ত মিশ্রিত কণ্ঠে বলল, হ্যালো, কে বলছেন? আমার নাম্বার তোমার ফোনে সেভড নেই? নূর দ্রুত কান থেকে ফোন সরালো। স্ক্রিনে জ্বলে থাকা নামটা দেখলো অরণ্য। নূর জিহ্বা কেটে বলল, সরি, আমি নাম না দেখেই কল করেছি, রাগ করবেন না। কি নিয়ে এত ব্যস্ত আছো শুনি? নূর প্রশ্ন শুনতেই সামনে থাকা খাতা কলমের দিকে তাকালো। গাল ফুলিয়ে বলল, প্র্যাকটিক্যাল করছিলাম, কাল জমা দেওয়ার লাস্ট ডেট, আমি ভুলে গিয়েছিলাম। কমপ্লিট হয়নি? অনেক লেখা বাকি নাকি? আমার সাহায্য লাগবে নাকি? অরণ্যর অস্থিরতা দেখে নূর নিঃশব্দে হাসলো। গলা খাকারি দিয়ে বলল, না, তার প্রয়োজন নেই, একটুখানি লেখা বাকি। আচ্ছা তুমি লেখো, লেখা শেষ হলে তাহলে কল দিও। হ্যাঁ আচ্ছা। লেখা শেষ হতে হতে নূর এক লাফে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। একটু মনে হচ্ছে দীর্ঘ কয়েক বছর পর একটু শান্তিতে নিঃশ্বাস নিচ্ছে। লেখার সময় সে অসংখ্যবার পড়ালেখার প্রচলন সে শুরু করেছে, যাতে তাকে বকা দিয়েছে। নূরের মনে হলো মৃত্যুর পর সে যদি জাহান্নামে যায় তবে তার প্রমাণ কারণ হবে এই লোককে বকা দিতে দিতে। নিজের উদ্ভট চিন্তায় নিজেই হাসলো নূর। অরণ্যর কথা মাথায় আসতেই ফোনটা হাতে নিয়ে বিছানায় গিয়ে বসলো সে। মেসেঞ্জারে ঢুকে দেখলো তার পড়ার যেন ডিস্টার্ব না হয়, তাই অরণ্য কোনো মেসেজই দেয়নি। নূর বুঝলো তার প্রেমিক পুরুষটি পড়ালেখার ক্ষেত্রে অনেক বেশি সিরিয়াস বলে হয়তো লোকটা ডাক্তার হতে পেরেছে। মিনিট খানেকের মধ্যেই অরণ্যর ভিডিও কল এলো। লেখা শেষ? নূর মাথা দুলালো। রাতের খাবার খেয়েছো? নূর আবারও মাথা দুলাতেই অরণ্য ধমকে উঠল। কি সমস্যা? কথা বলতে জানো না নাকি? শুধু মাথা দুলাচ্ছ কেন? অরণ্য ধমকে নূর কেঁপে উঠল। এতক্ষণে চোখে থাকা লজ্জা, ভয় আর অভিমান অরণ্য বোধহয় বুঝল। প্রেয়সীর অভিমান চোখ ধরে তৎক্ষণাৎ রাগ ভাঙানোর উদ্দেশ্য করে বলে উঠল, সরি নূরময়ী, প্লিজ মন খারাপ করো না, আমার রাগ উঠে গিয়েছিল, সরি। অরণ্যর মুখভঙ্গি দেখতে নূরের বেশ হাসি পেল। মনে মনে বলল, আমাকে ধমক দেওয়া আরেকটু চালানো যায়। নূর কপট অভিমান দেখে চুপ করে বসে রইল। অরণ্য আরও কয়েকবার সরি বলল। যখন দেখল নূর কথা বলছে না, তখন তার মনে হলো তার হৃদয়ে কেউ যেন ভোঁতা ছুরি দ্বারা অবিরত আঘাত করছে। এবার অরণ্য চোখও জল দেখা দিল। নূর অভিমান করে যদি তাকে ছেড়ে চলে যায়। অরণ্য কম্পনরত গলায় আবারও ক্ষমা চেয়ে বলল, সরি নূর,
প্লিজ রাগ করে থেকো না। এবার নূর সম্পূর্ণ দৃষ্টি মেলে তাকালো স্ক্রিনের দিকে। স্পষ্ট দেখতে পেল অরণ্যর চোখে জমা হওয়া অশ্রুগুলো। নূর বিচলিত হয়ে বলল, চক্ষুদয় বড় বড় করে বলল, আল্লাহ, অরণ্য, আমি দুষ্টুমি করছিলাম। আপনার চোখে পানি কেন? আমি জানতাম না আপনি এত সিরিয়াস হয়ে পড়বেন। আমি সরি, প্লিজ কান্না করবেন না। অরণ্য ক্যামেরা বন্ধ করে দিল। নূর অবিরত ডাকাডাকি করতেই থাকলো। কিছু মিনিট পরে অরণ্য ক্যামেরা অন করলো। নূর বুঝলো অরণ্য বলল, কাঁদছিলাম না, চোখ জ্বলছিল তাই মুখ ধুতে গিয়েছিলাম। বন্ধুমহল, প্রিয় মানুষ আর পরিবারের সাথে বেশ ভালোই সময় কাটছে নূরের। এই মুহূর্তে সে নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষের তালিকায় খুঁজে পাচ্ছে। বান্ধবীদের সাথে আড্ডা, অরণ্যর সাথে ভালোবাসা আর পরিবারের সকলের ভালোবাসায় তার জীবনটাও যেন পূর্ণতা পেয়েছে। মাঝে মাঝে আনমনেই আবার নিজেকে প্রশ্ন করে সে এই সুখ সইবে তো? তখনই তার মনে যেন প্রতিবাদী হয়ে ওঠে, সইবে না কেন? অবশ্যই সইবে। আজ ভার্সিটির ক্লাস নেই, বন্ধুমহলের সাথে আজ বাহিরে যাওয়াও হবে না। সুব্রতাকে ডাকতেই জানলো সে নাকি ব্যস্ত। নূরের অভিমান হলো মেয়েটা ইদানিং কেমন যেন হয়ে যাচ্ছে, খুব একটা কথা বলে না, ভার্সিটিতেও ঠিকঠাক আসে না, কল দিলেই বলে ব্যস্ত আছে, সময় হলে জানাবে। নূরের জিজ্ঞেস করতে ইচ্ছে করে সময়টা কবে আসবে। সুব্রতার উত্তরটাও তার জানা খুব শীঘ্রই। নূর, তোর চাচি আম্মা কল দিয়েছিল, গলির মোড়ে আছে, রেডি হোসনি এখনো? ঘরে আসতেই মেয়েকে দেখে বিস্মিত হয়ে চেয়ে রইলেন নিতা। মেয়েকে আজ অসম্ভব সুন্দর লাগছে। কলাপাতা রঙের শাড়ি, একপাশে বেনি, কানে ঝুমকা, ছোট মুখে হালকা বসেধানি ছোঁয়া, হাত ভর্তি রেশমি চুড়ি। শাড়িতে সব নারীকেই সুন্দর লাগে। কথাটা আপাতত একদম চিরন্তন সত্য বলে মনে হলো তার কাছে। তার মা যে তার সামনে দাঁড়িয়ে আছে সেদিকে বিন্দুমাত্র খেয়াল নেই নূরের। সে চিন্তায় মশগুল সুব্রতার হঠাৎ পরিবর্তন দেখে। মায়ের কথাই ধ্যান ভাঙল নূরের। মাশাআল্লাহ, তোকে খুব সুন্দর লাগছে নূর, এদিকে আয়। নূর এগিয়ে যেতেই তিনি আয়তাল কুশ্রি পরে মাথায় ফু দিয়ে দিলেন। নূর চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল। মায়ের কাজে মুচকি হেসে মাকে জড়িয়ে ধরল। নিতা নূরকে দ্রুত নিচে আসতে বলে যেতে নিলেই ফিরে নূরের কাছে এসে বলেন, এই শাড়িটা কবে কিনলি? নূর ঠোঁট কামড়ে মায়ের দিকে তাকালো। কি জবাব দিবে সে? অরণ্য দিয়েছে বলবে। যদি মা জিজ্ঞেস করে অরণ্যকে, তখন কি জবাব দিবে? অরণ্য তার প্রেমিক। নূরের বেশ আফসোস অনুভব হলো। সে কেন সুব্রতার মতো স্পষ্টভাষী আর ঠোঁট কাটার স্বভাবের হলো না? পরিণাম এর পরোয়া না করে ফট করে জবাব দেওয়া সুব্রতার থেকে শেখা উচিত ছিল। তাহলে হয়তো এত এত অস্বস্তি বোধ করতো না। ওই দিন যে পার্সেল এলো দেখোনি? এই শাড়ি, এইগুলোই তো এসেছিল। তোর পছন্দ দেখি দিন দিন সুব্রতার মতো ভালো হচ্ছে। যাক ভালো, মেয়েটার সাথে থেকে যদি কিছু খারাপ দিক পরিবর্তন হয় তোর। নূর চোখ পিটপিট করে মায়ের যাওয়া দেখল। সে বেশ দ্বিধায় পড়ল। বান্ধবীর প্রশংসায় খুশি হবে নাকি মায়ের থেকে সেকেন্ড হ্যান্ড অপমান লাভ হওয়ায় দুঃখী দুঃখী ভাব নিয়ে ঘুরবে। আজকাল দুঃখী ভাব নিয়ে ঘুরলো মানুষ ভাবে ব্রেকআপ হয়েছে। কান্না করলে কিংবা মন খারাপ দেখালে আন্দাজ করে বলে ওঠে ও নির্ঘাত ব্রেকআপ হয়েছে। আরে বাবা, মানুষ শুধুমাত্র কি ব্রেকআপ হলে মন খারাপ করে? পারিবারিক অনেক কারণেই তো আছে যার কারণে মানুষের মন খারাপ হয়, কষ্ট পায়। অনেক সময় বন্ধুত্বের বিচ্ছেদের কারণও দুঃখ পায়। এখনকার জামানায় মন খারাপ দেখলেই ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে গেছে। ট্যাগ দিয়ে মানুষ সেই ধেয়ে ধেয়ে করে ঘুরে বেড়ায়। অদ্ভুত। নূরে এই ট্যাগ পাওয়ার কোনো ইচ্ছে হলো না, তাই সে সুব্রতার প্রশংসায় খুশি হওয়ার আইডিয়াটাকেই বেস্ট মনে করলো। রাত 1:25। নূর ফোন হাতে নিয়ে ভাবছে এত রাতে কল দিবে না কি দিবে না। অরণ্য যদি ঘুমিয়ে থাকে। নূরের চিন্তার মাঝেই অরণ্যর কল এলো। নূর হকচকিয়ে তাকালো ফোনের দিকে, দ্রুত রিসিভ করে বারান্দায় গিয়ে দাঁড়ালো। দুজনে নিশ্চুপ, একজনের মুখেও কথা নেই। বেশ কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর অরণ্য দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপনি? আলহামদুলিল্লাহ। রাতে খেয়েছো?
হ্যাঁ, আপনি খেয়েছেন? না। কেন? রাতের কয়টা বাজে খেয়াল আছে? অরণ্য চুপ রইল দীর্ঘ সময়, জবাব দিল না। টানা কয়েক মিনিট ফোনের অপর প্রান্তে থাকা প্রেয়সীর নিঃশ্বাসের শব্দ শুনল চোখ বন্ধ করে। নূর বেশ কয়েকবার ডাকার পর নিজেও চুপ করে বসে রইল। তারপর নিজেই মৌনতা ভেঙে জিজ্ঞেস করলো, শুভের সাথে কথা হয়েছিল আপনার? কেন? নূর উদাসীন চোখে আকাশের দিকে তাকালো, বলল, আজ তো বন্ধ ছিল এমনি। তাছাড়া 3 দিন যাবৎ মেয়েটা ভার্সিটিতে আসছে না, কল দিলে ধরে না। শুধু একটা মেসেজ দিয়েছিল ব্যস্ত আছি বলে। বাড়ি গিয়েছিলাম, দারোয়ান কাকা বলে বাড়িতে কেউ নেই। ওর নানি বাড়ি গেলেও রেনু আপাকে বাসায় রেখে যায়। এবার নাকি রেনু আপাও বাড়ি নেই। কি হয়েছে আল্লাহ মালুম। আচ্ছা নূর, শুভ্রাতে কি কখনো তোমাকে মিথ্যা বলেছে কিংবা কখনো কোনো কথা লুকিয়েছে? তুমি এত শিওর কি করে? শুভি অনেক ব্যাপারই আমাদের সাথে শেয়ার করে না। যদি কোনো ব্যাপারে জিজ্ঞেস করি সে সত্যিটাই বলবে, যদি না বলতে চায় তবে সোজাসুজি জানিয়ে দেয় সে এই প্রশ্নের উত্তর দিতে ইচ্ছুক নয়। ওকে আমি কখনো মিথ্যা বলতে দেখিনি। নূরের কথা অরণ্য মন দিয়ে শুনল, তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, তবে বিশ্বাস রাখো, সময় হলে সে নিজেই এসে বলবে। চিন্তা করো না, ঘুমাও এখন। হ্যাঁ, আমি রাখছি। আর শোনো, নিজের যত্ন নিও কিন্তু। আচ্ছা, আপনিও নিজের যত্ন নেবেন। ভার্সিটির মাঠে গোল হয়ে বসে আছে নূর, তিলোত্তমা, উপমা, রিদিতা আর রূপা। তাদের চিন্তার বিষয় আজ 4 দিন যাবৎ সুব্রতা ভার্সিটিতে আসছে না, এমনকি বাড়ি কেউই কল ধরছে না। বাড়ির দারোয়ান চাচাকে কল করে জানায় তারা বাড়িতে নেই। মেয়েটা গেল কোথায়? এতদিন তো এভাবে গায়েব থাকার কথা না। নূর, আরেকবার কল দিয়ে দেখো না কল ধরে কিনা। কল রিং হতেই সাথে সাথেই রিসিভ হয় ওপাশ থেকে। ভেসে এলো সুব্রতার আওয়াজ, আসসালামু আলাইকুম। নূর সহ সকলেই দীর্ঘশ্বাস পেল। এতক্ষণ মনে হচ্ছিল তাদের শ্বাসরোধ হয়ে আছে। বান্ধবী হারানোর ভয়ে হাত পা কাঁপছিল প্রত্যেকের। রিদিতা ফোন মেরে নিয়ে বলতে লাগলো, ইডিয়ট একটা, কোথায় ছিলি তুই? কল ধরছিলি না কেন? ঠিক আছিস তুই? কিছু হয়নি তো তোর? ওপাশ থেকে জবাব পেল। অন্য সময় হলে সুব্রতা নির্ঘাত হাসত, কিংবা ধমকে উঠে বলতো, এত কথা বলিস কি করে, শ্বাস নেই। কিন্তু সুব্রতা চুপ রইল। রিদিতা তটস্থ হয়ে বলল, কথা বলছিস না কেন? মুখে কি তালা পড়েছে? কি বলবি? কোথায় তুই? বাসায়? না, বাড়ি বাইরে আছি। আমরা দেখা করতে আসতাম, অনেক দিন হলো দেখা হচ্ছে না তোর সাথে। ফিরবি কবে? ঠিক জানা নেই। ফোন ধরছিলি না কেন? ব্যস্ত ছিলাম। সকলে চুপ করে রইল। কল কাটলো না। সুব্রতাও কান থেকে ফোন সরালো না। কল দিলে বিরক্ত হওয়া মেয়েটাও আজ বিরক্ত হলো না। সুব্রতার গলার স্বরটা একটু অন্যরকম মনে হলো সকলের কাছে। মেয়েটার কি মন ভালো নেই? রিদিতা প্রশ্ন করলো। তুই কি তোর দাদি বা নানি বাড়ির? না। তাহলে কোথায় তুই? আমি বাড়ি গেলে তোদের জানাবো। কল কাটতে সকলের মনে চাপা অভিমান জমা হলো। মেয়েটার কি বান্ধবীদের প্রতি কোনো টান নেই না কি? তাই শুধু যেচে খোঁজ খবর নিচ্ছে। কলিং বেল বাজানোর সাথে সাথে দরজা খুলল সুব্রতা। ওদের দেখতে সুব্রতা আলতো হেসে ওদের বাড়িতে প্রবেশ করতে বলল। নুরেরা একে অপরের মুখ চাউচাউ করে বাড়ির ভিতর প্রবেশ করলো। স্বভাবসুলভভাবেই সোজা সুব্রতার ঘরের দিকে গেল। ড্রয়িং রুমে বাকি সব মেহমান বসলো। ওরা গিয়ে সুব্রতার ঘরে বেলকনিতে গিয়ে বসলো। আজ তার ব্যতিক্রম করলো না। ঘরে গিয়ে বসতে সুব্রতা বলল, তোরা বস, আমি চা নিয়ে আসছি। তুই কেন? রেনু আপা কোথায়? বাসায় নেই। কোথায় গেছে? মায়ের সাথে। আনা লাগবে না কিছু, তুই আমাদের পাশে বস, কতদিন পর দেখা হলো আজ। সুব্রতা শুনল না, চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর একটা নাস্তা ভর্তি ট্রে এনে টেবিলে রাখলো। বিছানার পাশ থেকে একটা বালিশ কোলে নিয়ে আরাম করে বসলো। নূর শীতল কণ্ঠে প্রশ্ন ছুঁল, এতদিন হলো ভার্সিটিতে যাচ্ছিস না কেন? ব্যস্ত। কি নিয়ে? কৈফিয়ত দিতে চাইছি না আমি। কি নয় ব্যস্ত আছিস বলতো, কি সমস্যা? লাস্ট যেদিন দেখা হয়েছিল বলেছিলি আঙ্কেল আন্টির বিবাহবার্ষিকীর উপলক্ষে তাদেরকে সারপ্রাইজ দিবি, তাই একদিন আসবি না। একদিন থেকে 6 দিন হয়ে গেল, তোর কোনো হুদিস নেই। হয়েছেটা কি? সুব্রতা তখনও চুপ, সম্পূর্ণ মনোযোগ কফি খাওয়াতে। এই মুহূর্তে সে তার সাথে কেউ উঁচু গলায় কথা বলছে, তাতে তার কোনো রূপ হেলদোল দেখা যাচ্ছে না। কফি শেষ করে মগটা আগের জায়গায় রেখে মুচকি হেসে বলল, আমার মনে হয় না যে মা এর আগে এমন সারপ্রাইজ পেয়েছে।
সারপ্রাইজটা মায়ের একদম মন ছুঁয়ে গেছে জানিস। আমার মায়ের এমন রিয়াকশন আমি আগে কখনোই দেখিনি। আমি তো এখনো ওই দিনটার কথা ভুলতে পারছি না।